নিম্নচাপ ও বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস এবং পানিতে ডুবে আজও মারা গেছে 4 জন। এর মধ্যে পাহাড় ধসে কক্সবাজারে 2 জন, রাঙামাটিতে 1 জন আর বান্দরবানে পানিতে ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। বান্দরবানে সাঙ্গু নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। নাফাখুমে আটকা পড়েছে বহু পর্যটক। 10 জুলাই পর্যন্ত জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের সাথে বৃষ্টি বলয় ধারার প্রভাবে সোমবার থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। টানা বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড়ে দেখা দিয়েছে ধস। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের দরিয়ার নগরের বড়ছড়া এলাকায় একটি বসতি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে গুরুতর আহত হন গৃহবধূ নাসিমা আক্তার, তার স্বামী, সন্তান সহ 4 জন। হাসপাতালে নেয়ার পর নাসিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া বিকেলে উখিয়ায় ঘরের দেয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাতে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং কক্সবাজার সদর ও পেকুয়ায় 2 জনের মৃত্যু হয়। পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদেরকে সতর্ক করার জন্য মাইকিং, তারপরে স্বেচ্ছাসেবক, এখানে বিভিন্ন সংগঠন আছে, তাদের দিক থেকেও সচেতন করা হয়েছে। তাদেরকে অনুরোধ জানানো হয়েছে তারা যেন পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আমরা প্রয়োজনে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার জন্য প্রস্তুত করা আছে। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় লাইলাঘোনা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন লক্ষ্মীবিলাস চাকমা নামের একজন। জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় 100-রও বেশি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। পাহাড় ধসে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে উপচে পড়ছে নদী, ছড়া ও খালের পানি। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে অনেকে। একটানা ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাফাকুম জলপ্রপাতে বহু পর্যটক ও গাইড আটকা পড়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত সেখানে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া লামা ও আলীকদমে পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবে গেছে। 7 উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃষ্টিপাতটা বেশি হতে পারে, যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে, আরো বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে প্রশাসন এবং সাথে যত সরকারি দপ্তর আছে, এমনকি সিভিল সার্ভিস, সিভিল সার্জন থেকে শুরু করে হসপিটাল বা মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করা হচ্ছে। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, মোংলা ও সাতক্ষীরার নিম্নাঞ্চল ডুবে গেছে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মনিরা কাজরি, 71। চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের দিনে পানিতে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে মহানগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 386 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বিকেলে পাঁচলাইশে দেয়াল ধসে মারা গেছে 1 জন। তবে সিটি মেয়রের দাবি, খাল খননের চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামীতে জলজটের ভোগান্তি থাকবে না। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। পানির নিচে চলে যায় নগরীর বিভিন্ন সড়ক। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামীরা। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। নালার কাজটা যদি আরো আগে শেষ করে ফেলতো তাহলে পানি টুটতো না। এখন বাসা, বাড়ি, দোকানপাট সব শেষ, ডুবে। 500 সেখান থেকে ডবল ভাড়া নিচ্ছে, গাড়ি ভাড়া সব দুঃখ দিয়ে খাওয়া যাচ্ছে না, সব কিছু। পানির জন্য কোথায় যেতে পারছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। বাড়ি পেরোতে পারতেছে না, কোনো ওষুধ ধরনের কিনতে পারতেছে না। পানি এক হাঁটু থেকে 1 কোমর হয়ে যায়, পরে চলাচল করতে অনেক অসুবিধা হয়। কোথাও কোনো গাড়ি নাই এবং আমরা আরও বেশি জলবদ্ধতার কারণে
সমস্যার সম্মুখীন হচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানান, খালের উন্নয়ন কাজ চলমান থাকায় কিছু এলাকায় পানি জমেছে। প্রকল্পগুলো শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে। সামনের বর্ষায় নগরীতে জলাবদ্ধতা হবে না। ইনশাআল্লাহ আগামী এই যে বর্ষার পরে 3 থেকে 4 মাস তাদের সময় লাগবে রিটেনিং ওয়াল দিয়ে খালটাকে তারা গভীর করে কাজটা শেষ করতে। এটা কাজ শেষ হয়ে গেলে আমি আপনাদের 100% কথা দিচ্ছি এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাআল্লাহ। তবে নগরবাসীর অভিযোগ, নগরের জন্য মাস্টার প্ল্যান না করলে সমস্যার সমাধান হবে না। জলাবদ্ধতা নিরসনের অতীতের মতো আশ্বাস নয়, চান দৃশ্যমান সমাধান। 50 বছর মেয়াদি অন্তত একটি মাস্টার প্ল্যান করুক। এই মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কাজ করুক। সুস্থ অবস্থায় তো মেডিকেলও নিতে পারে না, যে গাড়ি ঘোড়া চলতে পারে না, কথা বলছেন না। সম্মানিত এলাকাবাসী, এদিকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আশ্রয় কেন্দ্রে নেওয়ার পাশাপাশি ব্যবস্থা করা হচ্ছে খাবারের। একই সঙ্গে চলছে খাল ও নালা দিয়ে দ্রুত পানি নামানোর কাজ। ধরনের খাদ্য সামগ্রী এবং শেল্টার স্টেশনে থাকার ব্যবস্থার জন্য কিছু দ্রব্যাদি আমরা অ্যারেঞ্জ করেছি। গত বছরও এটা করেছি, এবারও এটা মেয়র মহোদয় চালু রেখেছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই অঞ্চলে আরও বৃষ্টি হবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, যুক্ত হব তার সাথে। প্রণবেশ, চট্টগ্রামের কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি দেখছেন এবং পাহাড়ের বাসিন্দাদের কি অবস্থা, তাদেরকে কি এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা জানাবেন। এবং আরেকটা বিষয় জানতে চাই প্রণবেশ, রেল লাইনে পানি উঠে আটকে যাওয়া নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? বুশরা, আপনার সর্বশেষ প্রশ্নটি দিয়ে শুরু করি। ঢাকা থেকে আসা পর্যটন এক্সপ্রেস যেটি কক্সবাজারের দিকে যাচ্ছিল সেটি চট্টগ্রামের 16 শহর স্টেশন আটকা আছে। আমি এখন এটার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এখানে যাত্রীরা সেই যারা সকালে যাত্রা করেছিলেন ঢাকা থেকে, তারা চট্টগ্রামে আসার পর এই 16 শহর, এরপরে আসলে কর্ণফুলী নদী এবং কর্ণফুলীর যে ব্রিজ রয়েছে কালুরঘাট ব্রিজ, সেটি পার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যেহেতু চট্টগ্রামে আজকে এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় 386.8 মিলিমিটার বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের অনেক নিম্নাঞ্চল ডুবে গেছে এবং এই ট্রেনটি যখন পার হচ্ছিল সেই ট্রেন লাইনটিও পানির নিচে চলে যাওয়ার কারণে এটি আর চট্টগ্রামের যে কালুরঘাট ব্রিজ কর্ণফুলীর উপর রয়েছে সেটি পার হতে পারেনি। এখন এটি চট্টগ্রামের 16 শহর স্টেশনে অবস্থান করছে। আমরা যারা আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, দীর্ঘক্ষণ তো আপনারা এখানে আটকা আছেন, তো কয়জন পরিবার পরিজন নিয়ে আপনারা কি অবস্থায় আছেন? এখানে অনেক শিশুরা দেখা যাচ্ছে, আসলে আপনারা কি অবস্থায় আছেন? আমাদের অবস্থা তো দুর্ভোগ দেখতেছেন, আমরা অলমোস্ট মনে হয় তাও 6-7 ঘন্টা এক জায়গাতে বসে আছি। তাহলে আমাদের দুর্ভোগীতেও দেখেন আমাদের শরীরের অবস্থা, যে মজা নিয়ে আসলাম মজা তো শেষ। আপনাদেরকে এখানে রেল কর্তৃপক্ষ কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা, কিছু বলেছে কিনা? ওনাদের নিশ্চয়তা বলে যে ওয়েট করেন, রাস্তা ক্লিয়ার হলে তখন দেখা যাবে, তাই এর বাইরে আর কিছু বলে। বুশরা, আপনি পাহাড়ের কথা জানতে চেয়েছিলেন। চট্টগ্রামে পাহাড় ধসে একজন নিহত হয়েছে, একজন শিশু, এক নারী, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড় ধসে যাতে কেউ মৃত্যুবরণ না করে সেজন্য তাদেরকে পাহাড় থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকেও বৃষ্টিপাত হতে পারে, এই বৃষ্টিপাত আরো 2 দিন থেকে 3 দিন পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। তো এই কারণে পাহাড়ের যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি রয়েছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে বৃষ্টিপাত, পাহাড় ধস। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে হলেও দুপুরের পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে রাতেও অব্যাহত থাকতে পারে এই বৃষ্টি। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানী জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে পাইকপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, মিরপুরে জলাবদ্ধতা ও বৃষ্টির পর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এলাকাবাসীর কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, বিস্তারিত জানাবেন।
বুসরা, ধন্যবাদ। আমরা দেখছি যে দুপুরের পর থেকে রাজধানীতে ভারী বৃষ্টি, কখনো টানা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এই যে কয়েক ঘন্টার বৃষ্টির পরে কিন্তু মিরপুরে যে ধরনের আসলে চিত্র দেখা যায় যে পুরো হাঁটির সমান পানি জমে যায়। যদিও আমরা দেখেছি 5টা-6টার সময় হাঁটুর সমান পানি ছিল, এখন কিছুটা পানি কমেছে, তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু হাঁটুর সমান পানি রয়েছে এবং আমরা দেখি যে পরিমাণ যে মানুষের যে ধরনের দুর্ভোগ আসলে এই জলাবদ্ধতার কারণে, বিশেষ করে 5টা-6টার পরে অফিসগামী যে সকল মানুষজনরা অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং একই সাথে আমরা দেখেছি স্কুল থেকে বাসার ফেরার উদ্দেশ্যে যে সকল শিক্ষার্থীরাও তারাও একই সাথে ভিজে এবং একই সাথে যে সকল সাধারণ মানুষজন আছে সবাই আসলে চরম দুর্ভোগে পড়েছেন এবং কিছু গাড়ি কিন্তু আসলে বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু বিকল হয়ে কিন্তু রাস্তার মাঝখানে অনেক গাড়ি আমরা দেখেছি, সেক্ষেত্রে অটোরিকশা দেখেছি আর বাসও দেখেছি যে তারা কিন্তু রাস্তায় কিন্তু থেমে আছে। এবং আরো যদি বলি এখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলেছে যে মিরপুরে তাদের যে অভিযোগ বলা ঠিক হবে না, তারা আসলে অনেকটা ক্ষোভের সুরে বলছিল যে মিরপুরে কিছুটা বৃষ্টির পরে এই ধরনের যে জলাবদ্ধতা তৈরি হয় এটা আসলে দীর্ঘ বছরের একটা আসলে চিত্র। তারা বলছে যে শুধুমাত্র সমন্বয়হীনতার জন্য এই ধরনের আসলে জলাবদ্ধতা তৈরি হয়। তাদের যে প্রত্যাশা, আমরা জিজ্ঞাসা করেছি আপনাদের প্রত্যাশার জায়গাটা কি, তারা বলেছে যে বর্ষা মৌসুমের আগে যাতে এই ধরনের সিটি কর্পোরেশন থেকে যে ধরনের রাস্তা খোঁড়াখুড়ি কার্যক্রম চলে সে ধরনের কার্যক্রম যাতে বর্ষা মৌসুমের আগেই শেষ হয়ে যায় এবং একই সাথে এখানকার যে রাস্তা সংশ্লিষ্ট যে সকল সরকারি কর্তৃপক্ষ আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে শুরু করে এবং এখানে স্থানীয় প্রশাসন যারা আছে তারা বলছে যে এখানকার তারা যাতে সমন্বয় করে এই রাস্তার কাজগুলো যাতে করে, যাতে দীর্ঘমেয়াদী যে তাদের যে সারা বছরই এই ধরনের যে জলাবদ্ধতার যাতে চিত্র আমরা দেখতে পাই সেটা থেকে যাতে তারা এই ভোগান্তি থেকে যাতে তারা রেহাই পায়। এই ছিল আমার কাছে গাজীপাড়া। শাহরিয়ার ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর মিরপুর থেকে জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের ইতিহাসে এই প্রথম। সকালে হঠাৎ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটানো, একসঙ্গে খাওয়া ও রণকৌশল দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাহিনীর পেশাদারিত্ব, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতির উপর জোর দেন তারেক রহমান। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদন। সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে হঠাৎই মানিকগঞ্জের সিঙ্গারে যান প্রধানমন্ত্রী। সকাল 9টা 20 মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছান তারেক রহমান। পায়ে হেঁটে ঘুরে দেখেন মহড়ার কার্যক্রম। এ সময় ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডিং অফিসার চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে জানান তাকে। পরে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শুনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া দেখেন। যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে ঢুকে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল দেখেন। এ সময় সেনা সদস্যদের জন্য তৈরি করা খাবার খান তিনি। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখেন। বাহিনীর পেশাদারিত্ব, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতির উপর জোর দেন তিনি। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে বাহিনীর সাফল্য কামনা করেন সরকার প্রধান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। উত্তরের কয়েকটি জেলার জন্য সুখবর। এ মাসেই একনেকে উঠছে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প। এর ফলে উত্তরের কয়েকটি জেলায় রেল ভ্রমণে কমে আসবে সময়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, এই পথে রেললাইন বসানো ও অবকাঠামো নির্মাণ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। মোহন ইসলামের প্রতিবেদন। একদিকে যমুনার উপর নতুন রেল সেতু, অন্যদিকে সেই সেতুর পূর্ণ সুবিধা পেতে প্রয়োজন নতুন সংযোগ রেলপথ। আর সেই লক্ষ্যেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে বগুড়া পর্যন্ত প্রায় 87 কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা। বর্তমানে যমুনা নদী পার হয়ে পাবনা, নাটোর ও সান্তাহার ঘুরে রেল চলে বগুড়া রুটে।
এতে প্রায় বেশি ঘুরতে হয় 112 কিলোমিটার। তবে যমুনা রেল সেতুর পর সিরাজগঞ্জ হয়ে বগুড়ার লাইন চালু হলে ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুর অঞ্চলের রেল যোগাযোগ হবে আরও দ্রুত। কমবে দূরত্ব, কমবে সময়, সাশ্রয় হবে পরিবহন ব্যয়। তবে নানা জটিলতা আর চড়াই উতরাই পেরিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে উঠতে যাচ্ছে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প। AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এখানে অর্থায়ন করবে বলে সম্মতি প্রকাশ করেছে এবং এর প্রেক্ষিতে আমরা ডিপিপি আমরা প্রণয়ন করেছি। আমরা ডিপিপি খুব সম্প্রতি আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দিয়েছি। এটা আগামী 9 তারিখ অর্থাৎ 9 জুলাই প্ল্যানিং কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে এটির পিইসি মিটিংটি হবে। আমরা আশা করছি এই মাসের মধ্যেই একনেকে আমরা এই প্রস্তাবটি নিয়ে যেতে পারবো অনুমোদন। সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। 2031 সালের পর্যন্ত তো আছে, যেটা ছিল টাইমলাইন ওটাই আছে। আর যেটা হলো যে এটার ব্যাপারে এখন একনেকে অনুমোদন হয়ে যাওয়ার পরেই আমরা এটা টেন্ডার প্রসেসে কিন্তু আমরা তখন শুরু করব। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা কনস্ট্রাকশনসের কাজটি আমরা শুরু করতে পারবো এই প্রজেক্টের। এর মধ্যে বগুড়া শহরকে বাইপাস করে রেলপথ বসানোর জন্য চিঠি দেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এজন্য নকশায় পরিবর্তন করতে হতো, তবে এতে সম্মতি দেননি প্রধানমন্ত্রী। মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে, তাকে আমরা ব্রিফ করেছি। সব দিক বিবেচনা করে স্থির হয়েছে যে যেই অ্যালাইনমেন্টটিতে এটি হয়েছিল সেই অ্যালাইনমেন্টই এটা বহাল থাকছে। সরকার এই প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে বলেও জানান তিনি। ট্র্যাক ইমপ্রুভ তো আমাদের করা হচ্ছে। মোহন ইসলাম, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ এমনটা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান বিষয়টি এখনো তদন্তনাধীন। বর্তমানে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ ওঠে। শুধু সরকার নয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। 2024 সালের 2 অক্টোবর আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের পাশাপাশি তৎকালীন 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। সে সময় ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি তদন্ত করছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত পাওয়া তথ্য উপাত্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন সম্পন্ন হতে তো একটা সময়ের ব্যাপার। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে। এগুলো নিয়েই আমরা এগোচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করতেছে। তিনি আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায় আছে। শুধু আমরা জুলাই সংশ্লিষ্টতার প্রশ্ন না, সামগ্রিকভাবে আমাদের আরও কি অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে তার বিচার হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, সব অভিযোগের তথ্য প্রমাণ যাচাই করেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে। মাইনুল মারুফ, 71, ঢাকা। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহতরা অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকেই ভুলে গেছে। সরকারের প্রতি দাবি জানান জুলাইয়ের হত্যাকারীদের দ্রুত বিচার করার। মানববন্ধনে 11 দলীয় ঐক্যের নেতারা
জানান, জনগণের প্রত্যাশা পূরণ না করলে এই সরকারকে জনগণ মেনে নেবে না। জুলাইকে যারা অস্বীকার করতে চায় তারা জনগণের সাথে গাদ্দারি করেছে বলেও অভিযোগ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশে নতুন করে রাজনীতিতে সংকট তৈরি হবে। বাংলাদেশের রাজনীতি এখন প্রধান সংকট। এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া, এটা যদি বাস্তবায়ন না হয় এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জুলাই নিয়ে কটূক্তি অপ্রত্যাশিত, তবে ফৌজদারি অপরাধ নয়। এই সরকার জুলাই চেতনাকে ধারণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম না চালানোর পরামর্শ দেন তিনি। সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার তদন্ত চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। শারমিন নীরা রিপোর্ট। রক্তাক্ত জুলাই মাসের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সমালোচনা, জুলাই নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করেছেন অনেকে। এ নিয়ে 6 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেছে একটি সংগঠন। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়, তবে সরকার জুলাইকে ধারণ করে। 5 আগস্টের আগে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের তথ্য দেন তিনি। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করবো কিনা। জানান, সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনার তদন্ত চলছে। নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক, তবে দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন ডাক্তার জাহেদ। প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। যারা নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। উপদেষ্টা বলেন, বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কর্মসূচি চালাতে পারবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। এ সময় তিনি বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে চেহারা দেখাতে কুণ্ঠাবোধ করছেন, তাই অডিও বক্তব্য দিচ্ছেন। পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন, আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলে সোশ্যাল মিডিয়াতে চলে যায়। শারমিন নীরা, ৭১, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে আপিল বিভাগের ২য় দিনের শুনানিতে আংশিক বাতিলের আবেদন জানিয়েছে জামাত ইসলামী। দলটির আইনজীবী শিশির মনির বলেন, আদালত আইন প্রণেতার ভূমিকা নিতে পারে না, তাই সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো বাতিল করে বাকি বিষয়ে সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে সুজনের পক্ষ থেকে পুরো ৫ম সংশোধনী বাতিলের দাবি জানানো হয়েছে। মাইনুল মারুফের প্রতিবেদন। অভিযোগ আছে, সংবিধানের ৫ম সংশোধনীকে ভিত্তি করেই দেশে স্বৈরশাসনের বীজ বপন করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে একের পর এক নির্বাচনের আয়োজন করে তারা। বিরোধী দলগুলোর অভিযোগ, কারচুপি ও একপাক্ষিক প্রক্রিয়ায় নিজেদের অধীনেই টানা 3টি জাতীয় নির্বাচন সম্পন্ন করা হয়। সেই ৫ম সংশোধনীর বৈধতা নিয়েই এখন চলছে আইনি লড়াই। 2009 সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট ৫ম সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে 2য় দিনের শুনানিতে প্রথমে যুক্তি উপস্থাপন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া। তিনি বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় ৫ম সংশোধনী প্রণয়ন করা হয়েছিল এবং এটি সংবিধানের সঙ্গে
প্রতারণার শামিল। তাই পুরো সংশোধনী বাতিল হওয়া উচিত। তবে সংশোধনীর 96 ও 102 অনুচ্ছেদ বহাল রাখার আবেদনও জানান তিনি। খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী, যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। দুটোর ব্যাপারে আমরা সুরক্ষা দিতে বলেছি, 102 অনুচ্ছেদ এবং 96 অনুচ্ছেদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই দুটোকে সুরক্ষা দিতে বলেছি, আর 116 অনুচ্ছেদের বিষয়ে বিরত থাকতে বলছি। এরপর জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করেন, কিন্তু যেগুলোর ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। একটা প্রপার বিতর্ক করে সাংবিধানিক বিলের মাধ্যমে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না, এই দায় দায়িত্ব পার্লামেন্টের। আদালত সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। এর আগে 2025 সালের ডিসেম্বরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন এ বিষয়ে শুনানি হয়েছিল। তবে নির্বাচনের আগে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না উল্লেখ করে তখন শুনানি মুলতবি করা হয়। নতুন বেঞ্চে এখন আবারও আপিলের শুনানি শুরু হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক ভোগান্তি দূর করতে নতুন ডিজিটাল যুগে প্রবেশ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ঘরে বসেই সরাসরি অভিযোগ জানাতে নাগরিকদের জন্য চালু হয়েছে বিশেষ অ্যাপ ক্লিন কেয়ার। দুপুরে নগর ভবনে এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক। এর মাধ্যমে নাগরিকরা 24 ঘন্টা বিভিন্ন জরুরি সেবা এবং তথ্যও পাবেন। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ডিজিটাল সেবার নতুন দিগন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ময়লা আবর্জনা কিংবা ড্রেনেজ সমস্যা নিয়ে নাগরিকদের আর ছুটতে হবে না নগর ভবনে। যে কোনো প্রান্ত থেকে স্মার্টফোনে এক ক্লিকেই দেয়া যাবে অভিযোগ। এই জন্য চালু হলো ক্লিন কেয়ার অ্যাপ। প্রথম 1 থেকে 2 মাস এটা শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে, আর 6 মাস পর্যন্ত আমরা যাদের থেকে এটা দিচ্ছি তারা আমাদেরকে আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে এটা বুঝে নেওয়ার জন্য, ও সেই সময় পর্যন্ত তারা এই সহযোগিতাটা দেবে। এরপরে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণভাবে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এটা বুঝে নেবে, তারা এটাকে পরিচালনা করবে। ডিএসসিসির প্রশাসক বলেন, এই অ্যাপে পরবর্তীতে মশার উপদ্রব কিংবা ভাঙা রাস্তা সহ অন্যান্য নাগরিক সমস্যাও যুক্ত হবে। স্বাভাবিকভাবে আমাদের কোথাও জনসংখ্যার অভাব আছে, আমাদের আনুষঙ্গিক সহযোগিতা ট্রাকগুলি বা আদার্স যান্ত্রিক সেগুলো কম থাকতে পারে, অর্থাৎ সব কিছু এগুলো আস্তে আস্তে আমরা উন্নত, একই দিনে যে আমরা পারবো বা 1 মাসেই পারবো সেটা না, অর্থাৎ কিন্তু একটা সিস্টেমে তো আমাকে আসতে হবে। এতে নাগরিকরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। একই সাথে নিজ নিজ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পিসিসিপি কর্মীদের মোবাইল নাম্বারও মিলবে এখানে। ময়লা নেয়ার নামে কেউ অতিরিক্ত টাকা দাবি করছে কিনা তাও যাচাই করা যাবে এই অ্যাপের মাধ্যমে। কোন এলাকার সমস্যা কি ধরনের, সো আমাদের ভবিষ্যতে যখন আমরা পরিকল্পনা করব, টাকা বরাদ্দ করব বা কোনো কিছু গ্রহণ করব, তখন এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে এই এলাকার সমস্যা এই ধরনের, সো এই এলাকায় এই ধরনের বরাদ্দ আমাদের প্রয়োজন রয়েছে। আগামী 6 মাস সিটি কর্পোরেশন আইটি বিভাগকে এই পুরো সিস্টেমটি বুঝিয়ে দিবে নির্মাতা প্রতিষ্ঠান। এই অ্যাপসটা যেন সবার মাঝে প্রচারিত হয়। মেহেদি হাসান, 71, ঢাকা।